অনির্বাণ কি মনে হচ্ছে নতুন এই আইন এবং তার পাশাপাশি আমি যে কথাটা দিয়ে শুরু করলাম এই আলস্য এফআইআর করার আলস্য কি দরকার, কালকে আসুন পরশু আসুন মিটিয়ে নিন, তৃণমূলের নেতাই তো এদের সাথেই থাকতে হবে, এই হ্যাবিটটা কি এবার যাবে? আচ্ছা, দুটো পার্টে উত্তর দিই। একটা তো রাজনৈতিক দিকটা রয়েছে, আর একটা খুব বাস্তব জায়গা থেকে বলছি, যেহেতু আমি একজন প্র্যাকটিসিং লয়ার, ক্রিমিনাল ল নিয়ে বেশি কাজ করতে হয়। একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হতে চলেছে। একটা শব্দ বলতে হলে এটাকে প্যান্ডেমোনিয়াম বলে। দেবাশিস বাবু যদিও আমার বিপক্ষ রাজনৈতিক মতের ব্যক্তি, কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতার জায়গা থেকে যেগুলো বললেন একদম ঠিক কথা বলেছেন। পুলিশ শুধু ওভারবার্ডেন হতে চলেছে তাই নয়, গোটা কোর্টের যে সিস্টেমটা। পুলিশ ওভারবার্ডেন হবে কি করে? মানে বলছি আমি মেল করে তো এফআইআর লজ হবে না, মেল করে তো তোমার অভিযোগপত্রটা দিলে সেটা এফআইআর এ কনভার্ট হবে কি হবে না তার তো রিজনেবল গ্রাউন্ডস থাকবে। চিঠি লিখে, মানে আমি বলছি মুরগি চুরির জন্য যে এফআইআর অনেক সময় হবে না, সেটা তো ভায়াবল। হ্যাঁ, তোমার চিঠি লিখে পুলিশ ধরো নিচ্ছে না এফআইআর, কিন্তু তুমি চিঠি লিখলে, চিঠি লিখে সেই অভিযোগ জিডি করিয়ে যদি তাতেও রাজি না হয় কোর্টে গিয়ে এফআইআর করানোর পদ্ধতি আগেও ছিল, সেটা সিআরপিসিতে ছিল, সেটা নতুন করে অ্যামেন্ড করার কোনো বাধা ছিল না। গোটা জিনিসটা পাল্টে দেওয়ার, এই যে 30শে জুন অবধি 3টে আইন তার কার্যকারিতা 30শে জুন অবধি রয়েছে। গোটা ভারত জুড়ে ট্রায়ালের মামলা যত রয়েছে, কয়েক লক্ষ পেন্ডিং মামলা রয়েছে, চলছে, শুরু হবে, এখনও শুরু হয়নি, সবটা মিলিয়ে বলছি গোটা ভারত জুড়ে কয়েক লক্ষ এরকম ক্রিমিনাল ট্রায়াল পেন্ডিং মামলা রয়েছে, যেগুলি পুরনো আইন যে 3টে, সেই আইনে চলছে, চলবে, আগামী দিনেও চলবে। 10 বছর, 15 বছর, 20 বছর ধরে চলতে পারে, এরকম একাধিক মামলা থাকবেই, লক্ষ লক্ষ মামলা। তার সঙ্গে যুক্ত হবে এই নতুন 3টি আইনের আরও প্রথমে কয়েকশো, তারপর হাজার, তারপর কয়েক লাখ মামলা। এবং তুমি ভাবো একটা কোর্টে একজন জাজের ঘরে ধরা যাক, আমি উদাহরণস্বরূপ বলছি, এখন একটা মামলা হবে সিআরপিসি আইপিসি এভিডেন্স অ্যাক্টে, তারপরে একটা মামলা হবে এই মনুসংহিতা না কি সংহিতা ইত্যাদি সেই আইনগুলোতে, আবার একটা মামলা হবে সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট আইপিসি দিয়ে। এই যে প্যান্ডেমোনিয়ামটা তৈরি হবে, দেখো তুমি কথা বলার সময় মনুসংহিতা ইত্যাদি তুমি আনলে, প্রবলেমটা হচ্ছে নরেন্দ্র মোদি এবং বিজেপি এই জিনিসটা। আমি ওটাতে যাচ্ছি না, মানে ভারতবর্ষে না, এই কারণে বলছি এখনো যাইনি। আমি তৃণমূল কংগ্রেসের আইনজীবী যারা পরে আছেন, আসছি, আমি বিজেপি তৃণমূলে পরে আসছি, টু প্রোটেস্ট আছে। আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকে তোমাকে বলছি না, প্র্যাকটিক্যাল জায়গা থেকে বললে তুমি এটাকে মনুসংহিতা এই কোর্টে শুনে নাও, কোর্টে এবং হাসপাতালে, থানা, কোর্ট, হাসপাতাল, এই জায়গায় যে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষকে প্রতিনিয়ত যেতে হয়, তারা যেতে বাধ্য হন, তাদের যারা কোর্টে যেতে চলেছেন বা যান প্রত্যেক দিন মামলার কাছে যেতে হচ্ছে, যারা উকিল, যারা মুহুরি, যারা জাজ, প্লাস যারা লিটিগেন্ট, যারা মক্কেল, যারা যান, তাদের যে কি অবস্থা হতে চলেছে সেটা এক্ষুনি তোমরা বুঝতেও পারছো না হয়তো। আমি সেই প্র্যাকটিক্যাল জায়গা থেকে তোমাকে বলছি যে জিরো এফআইআর এর পদ্ধতি আগেও ছিল, সুপ্রিম কোর্টের ডিরেকশনে ছিল, তার সঙ্গে সবার জন্য ছিল না তো, না তার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে যে ইমেল করে করা যাবে। আমাকে অনির্বাণ একটা কথা বলো, এটা আমি বোঝার চেষ্টা করছি। ধরো ভাঙড়ে তোমার বন্ধু বান্ধব, মানে তোমার রাজনৈতিক যারা সহকর্মী, তারা একজনকে মেরে পাট করে দিয়েছে, তার স্ত্রীকে সম্মানহানি করেছে, তারা পালিয়ে গেছে, ওই যে যাদের নাম তুমি বলো, কি নাম, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা, এদের রাজত্বে। সেখান থেকে গোঘাট পুলিশ স্টেশন, গুয়াহাটি পুলিশ স্টেশন বা নয়ডা পুলিশ স্টেশন থেকে যদি একটা এফআইআর সে লজ করে এবং সেটা ট্রান্সফার হয় ভাঙড়ে, পোলের হাটে, অসুবিধাটা কোথায়? সেটা তো আগেও হতো। কোথা থেকে প্রভিশন তো জিরো এফআইআর আগেও ছিল রে বাবা। আরে তোমরা তো হাফ অফ দ্য টাইম করতে দিতে না। আগে কিভাবে হতো? এটাই তো বলছি, এটা কি তুমি এমপাওয়ারমেন্ট বলছো না, ক্ষমতায়ন বলছো না, যে একজন মেল করে বা এসএমএস এ বা ফোনের মাধ্যমে বলছে যে আপনাকে কিন্তু এইটা এফআইআর হিসেবে ট্রিট করতে হবে। এসএমএস ফোনের কোনো প্রভিশন নেই, ইমেলের কথা বলছো তো? না, ভার্বাল প্রভিশন আছে। আরে ভার্বাল প্রভিশন কি মুখে বলে দেবে? কাকে বলবে? যে এখানেও ধরো এফআইআর লজ করতে হলে পুলিশকে যদি মুখে বলে, পুলিশ যদি মনে করে যে সে লিখতে পারছে না, সে রাইটার দিয়ে লেখাবে, স্ক্রাইব দিয়ে লেখাবে, এই অপশনগুলো আগে থেকে পুলিশ কোঅপারেট করবে তো। এবার যদি এখানেও না করে কি করবে? এখানেও যদি ধরো ইমেলটা এলো, ইমেলটা ডিলিট করে দেবে, কি করবে? খুব ভ্যালিড পয়েন্ট, খুব ভ্যালিড পয়েন্ট। অনেকগুলো না করার রোগ আগে যেমন ছিল এর পরেও থাকবে। আইন যতই বদলানো হোক, সন্ময়দা বদলাবে না যদি না অনির্বাণরা ফোনে বা অনুব্রত মণ্ডলরা টেলিফোনে বলে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দেয় আনারুলকে গ্রেফতার করতে হবে, এখনো করবে না। ঠিক এই কারণেই কথায় কথা বাড়ে। এবং খুব সুন্দর করে অনির্বাণের এই পয়েন্টটা নিয়েই আপনার কাছে আসছি আমি। কি লাভ হবে? আলটিমেটলি ডিসাইড তো করবে তৃণমূল নেতারা, মেলটাকে মুছে দেবে না করবে। সেটা হচ্ছে আমার অনেকগুলো জিনিস, এই নতুন আইন সম্বন্ধে আমার নতুন একজন সাধারণ মানুষ হিসেবে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নের আগে বলি, বেসিক্যালি পলিটিক্যাল ইন্টারফারেন্স, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে পুলিশকে দিয়ে হিউমিলিয়েট করা, হ্যারাস করা, দিনের পর দিন ঘোরানো, পার্টি অফিস থেকে লিখে নিয়ে আসুন, অমুক নেতাকে বলুন, এই জায়গাটা একটু কমবে, এটা একটা দিক। কিন্তু আবার অন্যান্য দিকও আছে।
পলিটিক্যাল ইন্টারফারেন্স থ্রু পুলিশ, এখানে একটা কমার জায়গা রয়েছে। অ্যাডভোকেটদের কাজ বাড়বে, অ্যাডভোকেটরা চট করে মেলটা করে দেবেন তার মক্কেলের হয়ে, কিন্তু অ্যাডভোকেটকে তার জন্য আবার ফিস দিতে হবে। গ্রামের মানুষ কজন অনলাইন করতে পারবে, এটা কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন। উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত, যারা পড়াশোনা জানেন, যারা অনলাইন ব্যবহার করতে পারে, যারা নেট ব্যবহার করতে পারে, টুক করে একটা মেল করে লিপিবদ্ধ করে দিল, কিন্তু তারপরও তার ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশের হাতে থেকে যাচ্ছে। এটা একটা দিক। নির্ভর করবে সবটাই যিনি আইনটাকে ব্যবহার করবেন। অর্থাৎ আমি মেলটা করলাম, কিন্তু আলটিমেটলি তো পুলিশের হাতে টোটাল রেসপন্সিবিলিটিটা থেকে গেল, সেই সেখানে কি ব্যবহার করবে সেটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে ভুল ব্যবহারের দিকটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার ময়ূক আপনার উপর একটা রাগ থাকলো, তোমার উপর কোনো একটা রাগ থাকলো, আমি চট করে একটা মেল করে ময়ূক রঞ্জন ঘোষ সম্বন্ধে একটা এফআইআরটা করে দিলাম। হ্যাঁ, এমনিও করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে আমার হাতে মেলটা থাকলে অনেক। নুপুর শর্মার বিরুদ্ধে সারা দেশে কতগুলো এফআইআর দায়ের হয়েছে, আমি বলছি কতগুলো মেলে দায়ের হয়েছে। না, ঘটনাটা হচ্ছে সেটা তো একটা দিক, মানে ভুল ব্যবহারের দিকটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। পলিটিক্যাল বিহেভিয়ারটা অফ দ্য মানে পার্টিকুলার পুলিশ স্টেশন, সেই জায়গাটা একটু কন্ট্রোলের এই জায়গায় একটা পয়েন্টটা রয়েছে। কিন্তু আমি একটা খুব ইম্পর্টেন্ট, আমি আপনার কাছে একবার আসবো, আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে এখানে এই পার্টটা শেষ করব। সেটা হচ্ছে পুলিশের কাজ কিন্তু বাড়বে। দেবাশিস দা মানে রাইটলি পয়েন্ট আউট করছেন, প্রচুর কাজ বাড়বে। আমি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম, পুলিশ সমস্ত সারা ভারতবর্ষে সব রাজ্যেই পুলিশের অ্যাডিকুয়েট স্টাফ নেই। আমি দেখছিলাম পশ্চিমবঙ্গে যারা এই কাজটা বেসিক্যালি করবে তারা হচ্ছে এএসআই, এসআই, তাদের হাতেই বেসিক ডিপেন্ডেন্সটা থাকবে। 3500 এএসআই পদে ভ্যাকেন্সি রয়েছে। এসআই পদে ভ্যাকেন্সি রয়েছে 65 রাজ্য পুলিশে। কলকাতা পুলিশে এএসআই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 1273, এসআই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 756। আমি বলছি অ্যাডিকুয়েট স্টাফ থাকলেও অ্যাডিশনাল স্টাফ রিক্রুটমেন্ট করে তবে এই আইনকে বলবৎ করার, মানে এটা আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছেন? আমি পশ্চিমবঙ্গে সব রাজ্যেই আছে, কিন্তু পশ্চিমবঙ্গের তথ্যটা আমার হাতে আছে বলে আমি বলছি। আমি সম্মাদা আপনাকে একটু থামাচ্ছি, কারণ প্রচুর টেলিফোনও আসছে এবং অনেকে আমাকে লাইভ স্ট্রিমিংয়ে প্রশ্নও করছেন যে ময়ূক, এই আইনটা বাড়িতে বসে এই এফআইআর দায়ের করার পদ্ধতিটা কি? একবার যদি আমি প্লাজমাতে সহজভাবে দেখুন, এফআইআর কিন্তু দায়ের করা যায় না, আপনি অভিযোগ জমা দেন এবং অভিযোগের পরে সেটাকে হয় এফআইআর এ কনভার্ট করা হয় বা জিডিতে কনভার্ট করান। এখতিয়ার ঠেলাঠেলি নয়, এটাই হচ্ছে মেন জায়গাটা। জিরো এফআইআর। এখন ঘটনাস্থল যেখানেই হোক অভিযোগ যে কোনো থানায় জমা দেওয়া যাবে। আবারও যে কথাটা বললাম, অর্থাৎ নয়ডাতে বা পুরী দার্জিলিং ঘুরতে যাওয়ার সময় ঝামেলা হয়েছে, ট্রেনে ওঠার আগে একজন চড়থাপ্পড় মেরে মানিব্যাগ ছিনতাই করে সমস্ত কিছু নিয়ে সর্বশান্ত করে নারী নির্যাতন করে বেরিয়ে গেছে। আপনি ট্রেনে উঠলেন, আপনি নির্দিষ্ট হাওড়াতে গিয়ে অভিযোগটা করলেন, এখন আর এই ঘটনাস্থলেই কাছাকাছির পুলিশ স্টেশনে গিয়ে তার জুরিসডিকশন নেই। আগে যেটা ছিল ঘটনাস্থল সেখানেই থানাতে অভিযোগ করতে হতো, অর্থাৎ ভাঙড় হলে ভাঙড়ে গিয়েই করতে হবে। এখন সেই বিষয় নেই, এখন আপনি কাশ্মীরে বসেও ভাঙড়ের পুলিশ স্টেশনে মেল করতে পারেন। এর পাশাপাশি জিরো এফআইআর মানেটা কি? ঘরে বসে এফআইআর। এর পাশাপাশি আরেকটা যে জিনিস এই মুহূর্তে আমি দেখব তা হলো 72 ঘন্টার মধ্যে আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিতে হবে, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ বা ইমেলে অভিযোগ গ্রাহ্য। সন্ময় বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছিলেন যে উচ্চ মধ্যবিত্ত বা যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে, কিন্তু ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কতজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে যদি এখন এই মৌখিক অভিযোগকে মান্যতা দেওয়া হয়, এটার ভালো দিক খারাপ দিক থাকতে পারে, কিন্তু অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কারণ অনেকে বলেন যে পুলিশ স্টেশনে এফআইআরটাই নেয় না, অভিযোগটাই শুনতে চায় না। 72 ঘন্টার মধ্যে সশরীরে গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। প্রথমে আপনি ফোনে বলতে পারেন এবং 72 ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারেন, অর্থাৎ কলকাতাতে আসার পরে কলকাতাতে 72 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার করলেই হলো। থানায় গিয়েই অভিযোগ দায়ের করতে হতো আগে। আপনি থানায় আসুন, 2টোর সময় আসুন, বড়বাবু আসলে আসুন, সেই দিন শেষ। এর পাশাপাশি মৌখিক অভিযোগকে মান্যতা দেওয়ার পাশাপাশি এখন এই হোয়াটসঅ্যাপ এবং ইমেলে যে গ্রাহ্য হবে, কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেইটা বোঝার জন্য এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন নন্দিনী দি এবং ফিরদৌস শামীম। আমি নন্দিনী দি আপনার কাছে আসবো। নন্দিনী দি, এটা সুবিধা হলো না অসুবিধা হলো, আর লাভটা কি সত্যি হলো? লাভের লাভ কিছু হবে? দেখুন, এটা একটা ভীষণ বড় প্রশ্ন, সুবিধে হলো না অসুবিধে হলো।
তবে আমরা যেহেতু পুরুষের অধিকার নিয়ে কাজ করি, একটা তো সামান্য ছোট সুবিধে দেখতে পাচ্ছি, যেরকম পুরুষ মানুষের তো গ্রাহ্য কিছুই হতো না থানায় টানায় গেলে, তারা এখন এফআইআরটা বাড়িতে থানায় গেলে গ্রাহ্য হবে না কেন? না না, কখনোই পুরুষের এফআইআর জেনারেলি নেওয়া তো হয়ই না, তাদের অভিযোগও জমা দেওয়া হয় না, এই জন্য আমরা তাদেরকে সাধারণত রেজিস্টার্ড উইথ এডি করতে বলতাম। এখন হয়তো তারা ইমেলের সুবিধাটুকু পাবেন, এটুকু সবাই জানে। পুরুষরা গেলে কি বলা হতো? হাসাহাসি হতো? হ্যাঁ, ডেফিনেটলি হাসাহাসি, এবং নেওয়া হয় না, মানে হাঁটিয়ে দেওয়া হয়। তবে কয়েকটা পুলিশ স্টেশন ডেফিনেটলি সহযোগিতাও করেছেন। প্রশ্ন এখানে পুরুষ বা নারীর নয়, এটা তো সেই লাও তো বটে কিন্তু অনেকের মতন। একটা আমি কথা বলি, আপনাদের এখানে বারবার একটা ক্যাপশন আসছে না যে নেতাদের কেন বা তৃণমূল নেতাদের কেন জানতে অনীহা। তো আমি একটা কথা বলি, সাধারণ মানুষের জানতে এটা ইচ্ছে আছে যে এক্স্যাক্টলি কি হয়েছে। অনির্বাণ ব্যানার্জি তো পাশাপাশি বললেনই আপনার মনুসংগীতার সাথে তুলনা করে। আমি অনির্বাণ ব্যানার্জির কথায় যাচ্ছি না, আমি বলতে চাইছি সাধারণ মানুষ কি এটার ব্যাপারে কিছু জানেন? আমরা এটাই তো আমাদের জানাতে হবে। এক্স্যাক্টলি রিপাবলিক বাংলার মাধ্যমে প্রতিদিন আমি চেষ্টা করছি ন্যায় সংহিতার বিভিন্ন ধারা নিয়ে কথা বলতে। শুনুন, যে কোনো রাজ্যেই যে সরকারি থাকুন, পুলিশ তার সঙ্গে একটা যোগাযোগ থাকে, যেটা দেবাশিস দা বলছিলেন, সাধারণত থাকে। তো সব রাজ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে, কিন্তু যে কোনো রাজ্যের নেতারা কতটা তারা নিজেরা এটা নিয়ে জানেন এবং তারা কতটা আগ্রহী জনগণকে জানাতে, এগুলো কিন্তু আগে জানতে হবে। যে এই যে জিনিসগুলো আমরা এলাম 30শে জুনের পর 1লা জুলাই হঠাৎ শিফট হলাম, এত বড় একটা জিনিস, ভারতবর্ষে একটা প্রায় বিপ্লব ঘটে গেল 1860 সালের আইনের পরে, এটা কে জানেন? পুলিশ স্টেশনে কজন পুলিশ এটা নিয়ে ওয়াকিবহাল? আমাদের অভিজ্ঞতা কিন্তু বলে একদম ওয়াকিবহাল নন। আমরা কথা বলছি কারণ যেহেতু আমরা রোজ এগুলো নিয়ে কাজ করি। লয়াররা সত্যিই ওয়াকিবহাল? সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, সমস্ত কোর্ট, সব জায়গায় সব লয়াররা পড়াশোনা করে ফেলেছেন বিএনএস নিয়ে? ভয়ঙ্কর। আমি একদম অনির্বাণকে সাপোর্ট করি। ভয়ঙ্কর কেওয়াস সৃষ্টি হতে যাচ্ছে, বিশ্বাস করুন। এই কেওয়াসটা সৃষ্টি কার কারণে হবে, কাদের কারণে হবে? 30শে জুন অবধি সব আইপিসি সিআরপিসি অনুযায়ী হচ্ছিল, 1লা জুলাই থেকে সেটা বিএনএস। কিন্তু পুরনো মামলাগুলো তো এখনো তো এটাই থাকবে, আইপিসিতেই থাকবে ডেফিনেটলি। তাহলে মানে আজকে যদি আপনার সাথে আমার যদি হাতাহাতি হয়, সেইটা ভারতীয় ন্যায় সংহিতাতে হবে, কিন্তু 1 বছর আগে যদি হয় তাহলে হবে না। তো তাহলে ফিরদৌস দাও আছেন, অনির্বাণ আছেন, ওরা তো লয়ার প্র্যাকটিসিং, ওরা বলতে পারবেন যে কি ভয়ঙ্কর। বুঝতে পারছেন জগা খিচুড়ি? 30শে জুন অবধি সমস্ত মামলা হতে থাকবে ওই অনুযায়ী, 1লা জুলাই থেকে সেগুলো হবে নতুন অনুযায়ী। প্রচন্ড জগা খিচুড়ি। আমি একবার একটু আপনাকে